শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছে জি মাহমুদ। আজকে আলাপ করতে চাই এই সময়ের অর্থনীতি, এখন অর্থনীতি কেমন আছে সেই প্রসঙ্গে আলাপ করব। আমার সঙ্গে আজকে আলাপে স্টুডিওতে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিডি, এবং সেই সঙ্গে রয়েছেন মোহাম্মদ হাতেম, তিনি নির্বাহী সভাপতি বিপিএমইএ, এবং রয়েছেন সৈয়দ আলমাস কবির, সাবেক সভাপতি বিএসএস। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের আয়োজনে। আলাপটা শুরু করতে চাই মোহাম্মদ হাতেম আপনাকে দিয়েই। গেল সপ্তাহে আমরা দেখেছি 5-6 দিনের মতো ফ্যাক্টরি বন্ধ ছিল। তো ফ্যাক্টরি বন্ধ ছিল, তাতে বেশ চাপে পড়েছিলেন শিল্প মালিক যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন তারা। এরপর যখন আবার সব কিছু চালু হতে শুরু করলো, তখন পরিস্থিতির কতটুকু উন্নতি ঘটলো বাণিজ্য পরিস্থিতি, সেই আলাপ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমাদের মূলত বৃহস্পতিবার থেকে আমাদের ফ্যাক্টরিগুলি কাজ বন্ধ হয়ে গিয়েছে। তো বৃহস্পতিবার পরে মঙ্গলবার পর্যন্ত কাজ বন্ধ ছিল, অলমোস্ট 6 দিন। তো আমরা যদি ধরি যে মাসে আমাদের $4 বিলিয়ন রপ্তানি হয়, তাহলে প্রতিদিন $160 মিলিয়ন, অর্থাৎ 6 দিনে প্রায় $960 মিলিয়ন, মানে $1 বিলিয়নের কাছাকাছি আমরা রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে বা বাধাগ্রস্ত হয়েছে। তো এটা সাময়িক ক্ষতি, কিন্তু বড় ক্ষতিটা যেটা হয়েছে, বায়ারদের কাছে যে কমিউনিকেশন সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় বায়ারদের কাছ থেকে যে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছে, বা আমাদের সম্পর্কে একটা অবস্থান, যে নেগেটিভ অবস্থান তাদের মধ্যে তৈরি হয়েছে, যেটার ফল আমরা এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যখন কমিউনিকেশন চালু হওয়ার পরে যখন আমরা বললাম যে আমাদের পিও শুটগুলি দাও, যেগুলি কথা হচ্ছিল এগুলি দাও, বলে যে কিছু ওয়েট করবে, তারা একটু দেখুক পরিস্থিতি, তারা পর্যবেক্ষণ করুক, ওয়েট অ্যান্ড সি, একটু পর্যবেক্ষণ করতে চাই পরিস্থিতি কোন দিকে যায়, কি হয় সামনে, তারা একটু শঙ্কিত। এইটা হলো আমাদের জন্য বড় ক্ষতি। এবং অর্ডার আমরা আশঙ্কা করছি এর মধ্যে আমাদের কিছু অর্ডার হয়তো অন্য কোনো দেশে শিফট হয়ে গিয়েছে, অর্ডার প্লেস করে ফেলেছে, যেগুলো আমাদের এখানে আসার কথা। ভাই, এত অল্প সময়ের মধ্যে বায়ারদের সময়ের বিষয়টা অত্যন্ত কঠিন ভাবে, লিড টাইমটা খুব জরুরি। হ্যাঁ, লিড টাইমটা তারা খুব বেশি করে দেখে। এমনিতেই লিড টাইমের বেশি লাগার কারণে এমনিই আমরা অর্ডার কম পাচ্ছি, প্রাইসে মিলে না, সেটার জন্য অর্ডার কম পাচ্ছি। বর্তমানে নানা রকমের নেগেটিভ অবস্থান তো আমাদের এমনি তৈরি হয়েছে, অর্থাৎ এক্সিস্টিং যে অর্ডার আমাদের কাছে আছে সেগুলো আমরা টাইমলি দিতে পারি নাই নানা সংকটের কারণে। আমাদের উৎপাদন ব্যাহত হয়েছে গ্যাস সংকটের কারণে, বিদ্যুৎ সংকট, তারপরে ব্যাংকের নানা রকমের অসহযোগিতা, চরম অসহযোগিতা ব্যাংকগুলির, কাস্টমসের নানা রকমের অসহযোগিতা বা হয়রানি, মাল আটকে রাখা ইত্যাদি। সব ব্যয় নিশ্চয়ই একই রকম ফিডব্যাক বা না, সব ব্যয়ের একই রকম দেয়। কেউ হয়তো আমাদের পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করেছে, অনুধাবন করার চেষ্টা নিশ্চয়ই করেছে। হ্যাঁ, নিশ্চয়ই কেউ করেছে। যেমন আমার বায়ার এখনো নেগেটিভ কোনো অ্যাপ্রোচ এখনো করেনি। আমি যাদের সাথে কাজ করি সবাই মোটামুটি পজিটিভ আছে, এবং তারা এর মধ্যে আছে, আমার আলোচনার মধ্যে আছে। তো এরকমভাবে হয়তো দেখা যাবে এই ক্ষতিটা পুষিয়ে উঠাতে আমাদের অনেক দিন হয়তো সময় লেগে যাবে। আরেকটা যেটা আমরা সমস্যা ফেস করছি খোলার পরে, সেটা হলো চট্টগ্রাম বন্দরে আপনারা দেখেছেন প্রায় 41,000-এর উপরে কন্টেনার এই কয়দিনে জমা হয়ে পড়েছে। এই কন্টেনার যখন আমরা রিলিজ করতে গেলাম, তখন ওনারা এটা নিয়ে ড্যামারেজ চার্জ করা শুরু করলেন। এটা আমার কাছে খুব অবাক হয়েছে। এটা আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় দায়িত্ব, এটা ওনাদেরকে প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয় কিন্তু বিষয়টা অবহিত করেছেন এবং বলেছেন এটা এই সময়ের বিষয়টাকে কনসিডারেশনে নেওয়ার জন্য। অ্যাকর্ডিংলি নৌ পরিবহন মন্ত্রণালয়ের উচিত ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে দেওয়া যে এই সময়ের ড্যামারেজ যেন চার্জ না হয়। কিন্তু বাধ্য হয়ে ওনারা ড্যামারেজ চার্জ করেছেন, কারণ ওনারা বলছেন যে আমাদের কোনো ক্ষমতা নাই পোর্ট ড্যামারেজ মাফ করার, এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের এখতিয়ার। এখন আমি গত বৃহস্পতিবার আমার 8 কন্টেনার মাল, এরকম অনেকে আমাকে ফোন করছে, আমরা কি করব, তো ড্যামারেজ দিতে হচ্ছে। তো আমি যখন দেখলাম যে আমি এটার কোনো কুল কিনারা পাচ্ছি না, তো আমি আমার সিএনএফকে বললাম যে ঠিক আছে, ড্যামারেজ দিয়ে মালটা রিলিজ করো। কারণ সিএনএফ বললো যে আগামীকাল থেকে শুক্রবার থেকে পোর্ট ড্যামারেজের পাশাপাশি কন্টেনার ড্যামারেজও শুরু, ড্যামারেজের পরিমাণ আরো বাড়বে, চাপ তৈরি হবে। একটু আলমাস ভাইয়ের কাছে আসতে চাই। একটু আলমাস ভাই, ব্রডব্যান্ড এসেছে কিন্তু খুব স্লো, মোবাইল ইন্টারনেট আমরা পাচ্ছি না। এখন আইসিটি খাতের যে কাজ, ব্যবসা বাণিজ্য, সেগুলো এই মুহূর্তে কিভাবে চলছে? খুবই দুঃখজনক যে আমরা ডিজিটাল বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিলাম,
এবং ডিজিটাল বাংলাদেশের এই ইনফ্রাস্ট্রাকচারের কারণেই আমাদের পুরো প্যান্ডেমিকের সময় যখন সারা পৃথিবী বন্ধ ছিল, মানে বিশ্বে একটা বাজারের পুরো মন্দা ভাব বিরাজ করছিল, বাংলাদেশে কিন্তু প্রবৃদ্ধির হার আমরা পজিটিভে রেখেছিলাম একমাত্র এই ডিজিটাল বাংলাদেশের জন্য, এই ইন্টারনেটের জন্য। সেই ইন্টারনেটটা যখন টানা 5 দিন পুরো বন্ধ থাকলো, বাংলাদেশ যখন একেবারে ডিট্যাচ থাকলো পৃথিবী থেকে, আমাদের যে মানে পুরো ব্যবসাটা কিন্তু স্থবির হয়ে গেছিল। যেটা হয়েছিল যে আমাদের যে যারা এক্সপোর্টের সাথে জড়িত, আউটসোর্সিং এর সাথে জড়িত, যারা রপ্তানি করে, যারা সফটওয়্যার রপ্তানি করেন, পরিষেবা রপ্তানি করেন, ফ্রিল্যান্সাররা বিশেষ করে যারা ইন্ডিভিজুয়ালি কাজ করেন, যাদের কোনো অর্গানাইজিং অন্যরকম কোনো মানে নিজের কোনো অর্গানাইজেশন নাই, তারা জাস্ট একটা ল্যাপটপ এবং একটা ইন্টারনেট কানেকশন ব্যবহার করে তারা রোজগার করে, তারা তো একেবারেই জবলেস হয়ে গেছিল। সো এইটা যেটা হাতেম ভাইও বলছিলেন, সেম অবস্থা আমাদের এখানে। ক্লায়েন্টরা একেবারেই বুঝতে পারছিল না যে তোমাকে পাওয়া যাচ্ছে না কেন। ইমেলের পর ইমেল তারা করেছে, সেই ইমেল আমরা পাইনি। সেই ইমেল আমরা যখন 5 দিন পরে যখন খুললো, আমরা কিছু ইমেলগুলো কিছু ডাউনলোড হলো, তখন আমরা দেখতে পাচ্ছি আমাকে প্রতিদিন এখনও পর্যন্ত ইনফ্যাক্ট আমি প্রায় ডজনখানেক ফোন পাই, মেসেজ পাই যে ভাইয়া আমি কি করব, আমাকে একটা বুদ্ধি দেন, এইরকম ভাবে, মানে খুব অসহায়ভাবে তারা ফোন করছে। বায়ারদের প্রসঙ্গে একটু প্রশ্ন করি, হাতেম ভাই তো তার বায়ারদেরকে সন্তুষ্ট করতে পেরেছেন, আপনাদের ক্ষেত্রে যখন কমিউনিকেশন স্টার্ট হলো তখন আপনাদের বায়ারদের কি? আমাদের বায়ারদেরকে আমরা বোঝাবার চেষ্টা করছি, কিন্তু ইমেজের যে ক্ষতি সেটা তো হয়ে গেছে এবং খুব বড় একটা ক্ষতি হয়েছে। যেটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে বেশ কিছু বড় বড় যারা আউটসোর্সিং কোম্পানি যারা বিপিওতে কাজ করে, তাদের কিন্তু অন্যান্য 2-3টা দেশেও কিন্তু প্রেজেন্স আছে, অপারেশনস আছে। তারা মানে ইমিডিয়েটলি, মানে সেদিনই, মানে পরের দিন সকালবেলায় বা একদম সেই দিনই কয়েক ঘন্টার মধ্যে তাদের অপারেশনগুলো, ঢাকার অপারেশনগুলো, বাংলাদেশের অপারেশনগুলো ওই দেশে পাঠিয়ে দিয়েছে। নেপালে পাঠিয়েছে, শ্রীলঙ্কায় পাঠিয়েছে, ভিয়েতনামে পাঠিয়েছে, ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। এখন এই কাজগুলো কি বাংলাদেশে ফেরত আসবে? আবার যথেষ্ট সন্দেহ আছে। আমাদের এখানে কয়েকটা কোম্পানি আছে যাদের হয়তো অপারেশনস আছে ইউএসএ, ইউকেতে এবং ইউরোপের কয়েকটা জায়গায়। তাদের 2-3টা কোম্পানির হেডকোয়ার্টার বাংলাদেশে আছে, এখান থেকেই সবচেয়ে বড় অপারেশনস চলে। তারা এখন ডিসাইড করেছে তারা এই হেডকোয়ার্টার বাংলাদেশে রাখবে না। সো এই যে ইমেজ সংকট, এবং এটা ইমেজ সংকট হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে যে এইখানে আমাদের কদিন আগে কিন্তু ওই মহাখালীর খাজা টাওয়ারে কিন্তু আগুন লেগেছিল, আপনার মনে আছে, এবং তখন কিন্তু ইন্টারনেট বিঘ্নিত হয়েছিল। তারও কিছুদিন আগে কিন্তু আমাদের সাবমেরিন কেবল কাটা পড়েছিল, তখনও বিঘ্নিত হয়েছিল। তো বারবার যখন ফ্রিকুয়েন্টলি এই ধরনের বিঘ্ন ঘটে, তখন কিন্তু বায়ারের কনফিডেন্স কিন্তু লুজ করি আমরা। সো আমরা যেটা পুষিয়ে উঠেছিলাম, বারবার কেন তোমাদের ইন্টারনেট বন্ধ হয়ে যায়? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই যে আপনি বললেন না যে বায়ারকে কি বোঝাতে পারছে কিনা, একই অবস্থা। বায়ার এখন খুব শঙ্কিত, বায়ার এখন খুব শেকি, জেটারি, যে তারা কি বাংলাদেশের উপর ক্রুশাল কাজ যেগুলো বা ইম্পর্টেন্ট কাজ আপনাদের সাথে কাজ কন্টিনিউ করবে কিনা, করে তারা ভরসা পাবে কিনা। সো এইটা একটা বিরাট জিনিস আমাদেরকে ওভারকাম করতে। আমরা শুনলাম বাণিজ্যের পরিস্থিতি। মোয়াজ্জেম ভাই, এখন আপনার কাছ থেকে বিশ্লেষণ জানবো এই সময়ের ব্যবসার, বাণিজ্যের, অর্থনীতির যে অবস্থা, তাতে করে চ্যালেঞ্জগুলো কি আসলো সামনে? দেখুন, চ্যালেঞ্জগুলো আবারও কিন্তু ঘুরে ফিরে চ্যালেঞ্জটি কিন্তু রাজনৈতিক এই অর্থে বলছি যে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের উপরে ভিত্তি করেই কিন্তু বাংলাদেশের ব্যবসাগুলো বৃদ্ধি লাভ করছিল। বিদেশিরা কিন্তু এত রাজনৈতিক অনিশ্চয়তার ভিতরেও কিন্তু এখানে কন্টিনিউ করেছে, এই কারণে যে ওই অর্থে বড়ভাবে কোনো দুর্ঘটনা হয়নি, রাজনৈতিক পর্যায়ে বড় রকমের কোনো সমস্যা হয়নি, কিন্তু এই কারণে তারা ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করেছেন। এই যে গার্মেন্টস খাতে যেটা দেখছেন, দীর্ঘদিন এরা ব্যবসা করেন বাংলাদেশের পরিস্থিতি তারা জানেন, এবং সে কারণেই তারা হয়তো এর মধ্যেও তারা হয়তো ছিলেন। কিন্তু আইসিটি খাত, নতুন খাত, ইমার্জিং খাত, তারা এই গার্মেন্টস খাতের মতো পুরনো বায়ার সেখানে হয়তো এখনও হয়ে ওঠেনি। সুতরাং তারা যে কোনো ধরনের রাজনৈতিক যে কোনো নতুন পরিস্থিতির সঙ্গে তারা এখনও ওয়াকিবহাল নন। কিন্তু যেটা হলো যে এর ফলে বাংলাদেশের এই যে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বলে আমাদের একটা যে বলবার একটা চেষ্টা ছিল এতদিন, সেটা একটা ঝাঁকি খেলো। কিন্তু ফলে আমি বলবো যে এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটি কিন্তু সামনের দিনগুলোতে আসলে থাকবে। এবং এর কারণে আমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করেছিলাম ক্ষয়ক্ষতি আসলে কেমন হলো বিভিন্ন পর্যায়ে। সেখানে আমরা তো জীবনহানির ক্ষতি তো বড়, কিন্তু আমরা যদি খাতভিত্তিক বলি, আমরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর ক্ষতি আমরা দেখতে পাচ্ছি,
কয়েক হাজার কোটি টাকা, সেটা তো আমরা বুঝতেই পারছি। বেসরকারি খাতের আমরা ক্ষতিগুলো দেখতে পাচ্ছি, গার্মেন্টস খাত না শুধু, কিন্তু একেবারে ফিজিক্যাল অ্যাসেটস যাদের নষ্ট হয়েছে, তাই না, পরিবহন নষ্ট হয়েছে, বিল্ডিং নষ্ট হয়েছে, অন্যান্য জিনিস নষ্ট হয়েছে, যারা কিনা সন্ত্রাসীরা যারা এগুলো পুড়িয়েছে তাদের টোল প্লাজা, হ্যাঁ এগুলো টোল প্লাজা, মেট্রো স্টেশনের মতো আইকনিক জায়গাগুলো আমাদের, বাংলাদেশ টেলিভিশন, হ্যাঁ সেটা আমাদের জন্য আসলে বড় ক্ষতি। আবার একই সাথে আমরা এই যে ইন্টারনেট ভিত্তিক যে ব্যবসা, এটা তো শুধু ইন্টারনেট সার্ভিস ওয়ালারাই ব্যবসা করেন না, ইন্টারনেট ব্যবহার করে গার্মেন্টস ওয়ালারাও ব্যবসা করেন, বা যে কোনো সেক্টরে আমরা ব্যবসা, এই যে ক্রস সেক্টরাল যে ব্যবসা সেটা এফেক্টেড হয়েছে। আবার যেমন আমরা ম্যাক্রো লেভেলে বলছি, ম্যাক্রো লেভেলে কীরকম এখন এই ধরনের এই যেগুলো নষ্ট হয়েছে এগুলো আপনাকে এখন এগুলো দ্রুত আপনাকে এগুলো রিপেয়ার করতে হবে, এবং এগুলোর জন্য আপনার আবার নতুন করে বাইরে থেকে আমদানি করতে হবে, এবং সেটার জন্য আবার আপনাকে বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হবে। এমনি আমরা কিন্তু বৈদেশিক মুদ্রার এক ধরনের চাপে আছি, তার ভিতরে আবার যদি নতুন করে বৈদেশিক মুদ্রা, আপনি কি এখন বাস মালিক যার 15টা বা 20টা বাস নষ্ট হয়ে গেছে, সে তো চাইলেই দ্রুততর সময় সে যাতে বাসগুলো কিনে এনে যাতে ব্যবসা শুরু করতে পারে। এখন তার এলসি খুলতে তো আপনি নিষেধ করতে পারবেন না, এখন তার জন্য তো এলসি খুলতে দিতে হলে তাকে তো সেই পরিমাণ টাকা দিতে হবে, তাহলে সেইটাও একটা বৈদেশিক মুদ্রার একটা চাপ। আবার মেট্রো রেলের মতো বড় যে সমস্ত অবকাঠামো, সেগুলোর জন্য বিপুল পরিমাণ হয়তো দরকার। আসার কথা যে আজকে সম্ভবত জাপানিজ রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন যে তারা এই জায়গাগুলোতে সহযোগিতা আশ্বাস দিচ্ছেন, ফলে সেটার জন্য হয়তো আমরা কিছু সহযোগিতা পাবো। কিন্তু বিপুল পরিমাণ যে সমস্ত সম্পদ নষ্ট হয়েছে এবং যেগুলো কিনা আমদানি নির্ভর জিনিসপত্র দিয়ে যেগুলো এখন ঠিক করতে হবে, তার জন্য কিন্তু বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে একটা বড় চাপ হওয়ার কথা। এবং যদি বলেন কনফিডেন্স, তাহলে হ্যাঁ, এই কনফিডেন্সের বাইরে আরেকটা জায়গায় কনফিডেন্সের বিষয় রয়েছে, সেটা বৈদেশিক বিনিয়োগের। এবং আমি গত 2 দিন আগে লিখেছিলাম আসলে ডেইলি স্টারে, আজকে দেখলাম যে ফিকি তারাও সম্ভবত আজকে একটা প্রেস কনফারেন্স করে বলছে যে ফরেন ইনভেস্টার্স চেম্বার্স তারা বলছে যে হ্যাঁ, এটা একটা কনফিডেন্সেরও একটা বড় একটা শেকিনেস তৈরি করবে এই ধরনের ক্ষেত্রে। এমনি তো চ্যালেঞ্জ আছে, তার ভিতরে আবার এটা নতুন করে একটা চ্যালেঞ্জ নিয়ে আসবে। তবে আমি তারপরেও বলবো যে হ্যাঁ, সিচুয়েশনগুলো আমরা কারণ নিয়ে আলোচনা করছি না, আমরা এখনো ফলাফল বলছি, কিন্তু যদি কারণ বলেন, আমার কাছে এখনো মনে হয় যে হ্যাঁ, এটার ভিতরে রাজনৈতিক এমন কিছু সিদ্ধান্তহীনতা ছিল সরকারের, যেটা আসলে সমস্যাগুলোকে প্রলম্বিত করেছে, তারপরে সেটার ভিতরে এক্সট্রিমিস্ট এলিমেন্ট ঢুকে গিয়ে পুরো সিচুয়েশনটাকে আসলে ওয়ার্সেন করেছে। হাতেম ভাই, কি করে ফেরাবেন যে ইমেজ সংকটের কথা বলা হচ্ছে? এটা আসলে ডিপেন্ড করে যে সরকার এখন কি ভাবছে এবং কিভাবে এই সেক্টরগুলিকে, ক্ষতিগ্রস্ত সেক্টরগুলিকে সহযোগিতা করবে। এটা যেমন আমি যে কথাটা গত বেশ কিছুদিন যাবতই বলার চেষ্টা করছি, যে আমাদের ইন্ডাস্ট্রি এমনিতেই কিন্তু আইসিইউতে আছে, এরপরে এর মধ্যে এই সংকট, তার মানে সংকটের ইয়েটা আরও গভীর হয়ে গেল। তো এখন ডিপেন্ড করছে যে সরকার আমাদেরকে পলিসিগত সাপোর্ট দিয়ে, বা পলিসিগত সাপোর্টের পাশাপাশি যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় যেটা সংকট, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, এই জায়গাটাতে ওনারা কি করবেন। আর বাংলাদেশ ব্যাংকের কাছে যেটা আমি মনে করি যেটা হওয়া উচিত, যে এই মুহূর্তে যে কোভিড সিচুয়েশনে যেটা বাংলাদেশ ব্যাংক করেছে আমাদেরকে, যে আমাদের ঋণের কিস্তি পরিশোধটাকে 6 মাসের জন্য প্রথমে, পরে আরও 6 মাস, 1 বছর স্থগিত করে দিয়েছিল, এই মুহূর্তে সেটা খুব জরুরি। এবং ইন্টারেস্টটাকেও একই সাথে মানে স্টপ করে দিতে হবে, দিয়ে এটাকে 6 মাসের জন্য অন্তত আমাদেরকে এই জায়গাটাকে সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত হলো কাস্টমসের নানা পয়েন্টে যে জটিলতাগুলি আছে, এই জটিলতাগুলিকে সহজভাবে সমাধানের জন্য সক্রিয় ভূমিকা নিতে হবে এনবিআরকে। এবং পাশাপাশি আমি যদি যেমন একটা উদাহরণ যদি আপনাকে দিই, যেমন নৌপরিবহন মন্ত্রণালয় যেটা করলো, যে এই মুহূর্তে যেটা সহযোগিতা প্রয়োজন ছিল, নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগেই বলা উচিত ছিল বন্দর কর্তৃপক্ষকে যে এই কয়দিনের ড্যামারেজ চার্জ করা যাবে না, এটা একটা প্রয়োজনে প্রজ্ঞাপন দিয়ে, একটা চিঠি দিয়ে তাদেরকে বলে দেওয়া উচিত ছিল, সেটা তারা করেননি। এটা আমাদের জন্য যেমন আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। একইভাবে যে কাস্টমসের বেশ কিছু বিষয় নিয়ে প্রায় আমাদেরকে এখনও প্রতিদিন নানাভাবে আমরা, এইচএস কোডের কথা, এইচএস কোড তো আসেই। যেমন আজকে সকালে এক মালিক আমার কাছে আসছে, তার এফওসিতে তিনি কাজ করেন। এই বিষয়টা খুব আমার মনে হয় মানে খুব প্রাসঙ্গিক। এফওসিতে মানে ফ্রি অফ কস্ট বাইরে আমাদেরকে সব কিছু দিবে, সেই মাল এনে আমি যখন রপ্তানি করব, এটা এর চেয়ে কোনো সেফ কোনো কিছু নাই কিন্তু, কারণ বাইরের ইনভেস্টমেন্ট সেখানে অলমোস্ট মিনিমাম 70%। তো যখন বাইরের ইনভেস্টমেন্ট 70% থাকে, তখন কিন্তু এই মাল রপ্তানির জন্য ক্যান্সেল হওয়ার কোনো কারণ বা সম্ভাবনা থাকে না, কারণ বাইরের এখানে ইনভেস্টমেন্ট অনেক।
এবং এখানে আমাদের বড় সুবিধা হচ্ছে ব্যাংকের আমার কোনো লাইবিলিটিস নাই, ব্যাংকে আমার কোনো ব্যাক টু ভ্যাকেন্সি করতে হচ্ছে না, কোনো লিমিটের ধার ধারতে হচ্ছে না, অনেকগুলি অ্যাডভান্টেজ। এবং সেখানে এবং এই অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই। এইটাকে প্রথমে আমদানি নীতি আদেশে একটা বাধা তৈরি করা হলো। সেখানে বলা হলো গত বছর আমি যা এক্সপোর্ট করেছি তার 50% আমরা এফওসিতে আমরা করতে পারবো। এটাকে কেন্দ্র করে এনবিআর একটা প্রজ্ঞাপন দিল, যে প্রথমে বলল যে তারা 30% পর্যন্ত 33% পর্যন্ত কাঁচামালের অনুমোদন তারা দিবে, একটা এসআরও দিয়ে বলল। এবং পরবর্তীতে বলল আবার এই কাজ করতে গেলে বন্ড কমিশনারের থেকে আমাদের একটা প্রত্যয়নপত্র নিতে হবে, প্রাপ্যতা নিতে হবে। কোন যুক্তিতে কেন এটা করা হলো আমি কোনোভাবেই এটা বুঝতে পারছি না। এবং এতে কি হচ্ছে, এই মানে আরো বিলম্ব হচ্ছে এবং আরো বাধাগ্রস্ত হচ্ছে। হাতেম ভাই, এটা শুনবো যে আপনারা তো প্রায় বসেন এনবিআর এর কর্মকর্তা। না, এখানে দুঃখজনক যেটা তখন এনবিআর যখন এই সিদ্ধান্তগুলি নিল, এই প্রজ্ঞাপনগুলি করলো, এই স্টেক হোল্ডারদের সাথে একবারও আলোচনার প্রয়োজন মনে করেন, এটা অত্যন্ত এগুলো শুনবো যে কেন আপনাদের মানে আমলে নেওয়া হয় না। মোয়াজ্জেম ভাইরা তো অনেক ধরনের সুপারিশ দিয়ে থাকেন, সেগুলোই বা কতটুকু আমলে নেওয়া হয় সেটাই বা আপনারা আবার খতিয়ে দেখেন কিনা। আর ফিরে এসে আলমাস কবিরের সঙ্গে আর কিছু প্রশ্ন রয়েছে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি আবারও এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ্যে। আলাপ করছি আমরা এখনকার অর্থনীতি প্রসঙ্গে। একটু আলাপ করতে চাই সৈয়দ আলমাস কবির আপনার কাছে। সেটি হচ্ছে, আমরা সফটওয়্যার বিজনেসের কথা শুনলাম, আমরা ফ্রিল্যান্সারদের কথা শুনলাম, এখন ই কমার্স তো বেশ জমজমাট, এফ কমার্স, ই কমার্স। এখন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু এখনো চালু হয়নি আমাদের, এফ কমার্সে তো অনেক উদ্যোক্তা, মানে সিনারিওটা কেমন? কয়েক লাখ উদ্যোক্তা এবং যারা রাইজিং হবে সামনের দিনগুলোতে। হ্যাঁ, মানে আমাদের যে ডিজিটাল কমার্স, মানে ই কমার্স এবং এফ কমার্স মিলিয়ে যে ডিজিটাল কমার্সটা আমরা বলি, এইটাতে কিন্তু বেশিরভাগ কিন্তু আপনার এফ কমার্স, এবং তারা কিন্তু সবাই কিন্তু রেজিস্টার্ড না। সো এখানে ইনফর্মাল সেক্টরে কিন্তু অনেকে কাজ করে, এবং এর 50% কিন্তু মহিলা উদ্যোক্তা। আপনি বিশ্বাস করবেন না যে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছোটোখাটো কিছু হয়তো আচার বানিয়ে, ঘি বানিয়ে তারা কিন্তু বিক্রি করছে, গৃহবধূরা বিক্রি করছে। এবং একটা যদি জাস্ট একটা পার্সপেক্টিভ দেই, যে দিনে আমাদের কিন্তু এর আগে ডেলিভারি হতো 7 থেকে 8 লক্ষ ডেলিভারি পার ডে। সো আমি যদি ধরে নিই যে এক একটা ডেলিভারির টিকিট সাইজ হচ্ছে অ্যাবাউট 500 টাকা, অনেক বেশিও হয়, কম হয়, আমি অ্যাভারেজ 500 টাকা ধরলাম, তাহলে আপনি দেখেন, হিসাব করেন একদিনে কত টাকা আপনার লস হচ্ছে, মানে ডেলিভারি কম হচ্ছে, মানে 8 লক্ষ ইন্টু 500। সো এই যে একটা হিউজ, এবং এইখানে যেটা হচ্ছে যে এখানে যে শুধু যে এস্টাবলিশ বড় বড় কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, এখানে ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে আমরা বিভিন্ন যে ডেলিভারি করি, এই ডেলিভারি ম্যানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তো পার ডেলিভারিতে তারা একটা কমিশন পায়। সো এইখানে একটা বিশাল ক্ষতি। আমি ফ্রিল্যান্সারদের কথা যেটা হচ্ছিল, ফ্রিল্যান্সার আমরা বলে থাকি যে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে। আমি ধরে নিলাম 4 ভাগের 1 ভাগ কাজ করছে, বাকিরা বেকার ধরলাম। এই 4 ভাগের 1 ভাগ আপনি ঘন্টায় $10 করে তারা ইনকাম করে, ধরেন দিনে 8 ঘন্টা মিনিমাম তারা কাজ করে, তাতেই আপনি যদি গুণ করেন দেখবেন $13 মিলিয়ন পার ডে তারা লস করেছে। 13 মিলিয়ন পার ডে, শুধু এই কজন 4 ভাগের 1 ভাগ ফ্রিল্যান্সার্স। আমি বিপিও ইন্ডাস্ট্রির কথা বাদই দিলাম, সফটওয়্যার আইটি এনেবল সার্ভিসের কথা বাদই দিলাম। সো এইটা কিন্তু একটা মানে বিশাল চিন্তার বিষয়, যে আমার মনে হয় এই ধরনের পরিস্থিতি কোনোভাবেই আমার মনে হয় গ্রহণযোগ্য না। এবং বারবার করে যেটা বলছি, আমাদের সবচেয়ে বড় ক্ষতি কিন্তু এই টাকাগুলো না। এই টাকাগুলো হয়তো পুষিয়ে নেওয়া যাবে কোনোভাবে, কিন্তু আমাদের যে ইমেজ নষ্ট হয়েছে, সেই ইমেজটা আমি খুব শঙ্কিত এটা নিয়ে, যে বারবার এমনিতে কিন্তু একটা সমস্যা ছিল আমাদের আইটি ইন্ডাস্ট্রি, স্পেশালি রপ্তানিতে আমাদের একটা সমস্যা যেটা হচ্ছিল গত 1-1.5 বছর ধরে, সেটা হচ্ছে যে কাজ কিন্তু কম ছিল। আপনি যদি ডেটা দেখেন দেখবেন যে গত বছরের তুলনায় এবছরে কিন্তু রপ্তানি কিছুটা কমেছে, 2-2.5% কমেছে। কারণ আমাদের দেশে কাজ আসা বন্ধ হচ্ছিল বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক প্রসেস অটোমেশন। আমরা যে ধরনের কাজ করতাম সেগুলো এখন আর মানুষ লাগে না, সেটা কম্পিউটার করে ফেলে। সো আমাদের এখন হাই স্কিলের কাজ দরকার, আমাদের আরও স্কিলড হিউম্যান রিসোর্স দরকার। এই যে চ্যালেঞ্জ আমরা ফেস করছিলাম, এর মাঝে এইটা একটা হলো। সো এই যে একটা বিরাট একটা সমস্যা। সো এমনিতেই আমাদের এখানে একটা সমস্যার মধ্যে তার উপরে উল্টা মানে মরার উপর খাড়ার ঘা। আমার মনে হয় এটাকে একটা খুব ভালোভাবে
ফোকাস করে নজর দিয়ে আমাদেরকে একটা ভালো স্ট্র্যাটেজি করে এটাকে উত্তরণ করতে হবে। স্ট্র্যাটেজির প্রসঙ্গ, মজ্জেম ভাই, স্ট্র্যাটেজি কি হবে উত্তরণের? বারবার ইমেজ সংকটের প্রসঙ্গ আসছে, মানে বায়ার দেশ বিদেশের সঙ্গে যাদের আমরা কাজ করি, যারা মূলত আমরা এক্সপোর্টের সঙ্গে জড়িত বিষয়গুলো, সেই জায়গাগুলোতে যে সিগন্যাল, যদি মিস সিগন্যাল গিয়ে থাকে, সেটাকে শোকেসিং করে রিকভার করার প্রক্রিয়া কি হতে পারে? ওই একই উত্তর আমি যেটা আগে একটু বলার চেষ্টা করেছি, এই জায়গাটিতে আমরা দ্রুত কিভাবে ব্যবসার পরিবেশটা উন্নতি করে তাড়াতাড়ি ব্যবসায় ফিরিয়ে দিচ্ছি, সেটি কিন্তু এটা এই প্রক্রিয়ার কিন্তু সমাধান না। সমাধানটা কিন্তু যে কারণ থেকে সৃষ্ট সেটির কি সমাধান হচ্ছে, স্থায়ী কি সমাধান করতে পারছেন এই সরকার, সেটা কিন্তু সকলে লক্ষ্য করবেন, এবং সেই সমাধানটা আসলে লাস্টিং কিনা সেটাও তারা দেখতে চাইবেন। মঞ্জুম ভাই, এখানে আরেকটি প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে অনেকটা G2G হয় অনেক ক্ষেত্রে, যে সেই দেশের ব্যবসায়ীরা আসতে চাইছেন কি চাইছেন না, তার চেয়ে গুরুত্বপূর্ণ হয় ওই দেশের সরকারের সাথে আমাদের দেশের সরকারের চুক্তি হয়েছে কিনা। সেখান থেকে অনেক ধরনের প্রকল্পর কাজ আসে, অনেক ধরনের বিনিয়োগের কাজ আসে। সেটা আবার আমরা যে দেখি যে বিনিয়োগের যে বিভিন্ন সূচক থাকে, আদৌ কি যারা ফরেন ইনভেস্টর তারা কি সেই সূচক দেখে তারপর সিদ্ধান্ত নেন যে ওই দেশে আসলে কি নিরাপদ বিনিয়োগের জায়গা আছে কিনা, এগুলো কি তারা ফলো করেন কিনা? না না না, অবশ্যই অবশ্যই। আপনি সে কারণেই আপনাকে আমি বলছি যে বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলোতে পজিটিভ যে ইন্ডিকেটরগুলো ধরা হয়, তার ভিতরে একটা হচ্ছে যে এখানে অনেক লেবার ফোর্স রয়েছে যাদেরকে ব্যবহার করা যায়, শ্রমিকদের মজুরির জনিত ব্যয়টি তুলনামূলকভাবে কম, সেটি। আরেকটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টাও কিন্তু এখানে একটা পজিটিভ ইন্ডিকেটর হিসেবে কিন্তু আমাদেরকে কনসিডার করা হয় সেটি। কিন্তু সেই জায়গাতেই আমি বলছি যে যেহেতু একটা ঝাঁকি খেলো এই প্রক্রিয়াটিতে, সেই ক্ষেত্রে এটির সমাধানের বিষয়টিও কিন্তু বাইরে থেকে দেখার চেষ্টা করবে যে হ্যাঁ কীভাবে এটার সমাধান হচ্ছে এখানে, এবং সেই সমাধানটা লাস্টিং বিষয়গুলো হবে কিনা, এখানে একটা লাস্টিং এনভায়রনমেন্ট দেবে কিনা। আদারওয়াইজ হ্যাঁ, যেগুলো ড্যামেজ হয়েছে সেগুলোর জন্য লোন তারা দেবেন, সেগুলো আবার ঠিক হয়ে যাবে, কিন্তু যে কারণটিতে হয়েছে সেই কারণের একটা কিন্তু তারা স্থায়ী বিষয় এখানে তারা দেখতে চাইবেন। এটি হলো একটা দিক। আর একটি দিক হলো যে আমরা যদি অভ্যন্তরীণ নিজেদের দিকেও তাকাই, এটাও তো ঠিক যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আরও অন্যান্য অনেক ক্ষেত্রেই রয়েছে এই বিভিন্ন কারণে। যদি এমন হয় যে ভবিষ্যতে ওই ধরনের কারণগুলো আবার উস্কে যাবে, তাহলে কিন্তু সেটাও কিন্তু সকলের জন্য আর একটা টেনশনের কারণ। আচ্ছা ঠিক আছে, এখন এটা না হয় সমাধান হলো, বা ভবিষ্যতে অন্য কোনো বিষয় আবার সামনে আবার চলে আসবে কিনা। সুতরাং সে কারণে আমি বলছি যে সমাধানটা ঠিক এরকম না যে আমি যারা শুধু এখন যারা এই ধ্বংসাত্মক কাজের সাথে ছিল তাদেরকে আমি ধরে আমি তাদেরকে পানিশমেন্টের ভিতরে দিচ্ছি, ঠিক আছে এটা তো করতেই হবে, কিন্তু এটা কিন্তু পুরো সমস্যাটার একটা পার্ট, এটা পুরোটা সমস্যার সমাধানটি হবে না। মজ্জেম ভাই, মানে ট্যাগ কোশ্চেন এটা করতে চাই, সেটা হচ্ছে আমরা সবসময় শুনি যে কোনো আমাদের এখানে আনস্টেবল কোনো কিছু হলে কাজ চলে যাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়াতে চলে যাচ্ছে, আসলেই কি যায়? রেশিওটা কেমন যাওয়ার, মানে গেল 10 বছরের, আপনি তো এটা মানে এক্সপার্ট, এটা নিয়ে গবেষণা করেন, কাজ চলে যাওয়ার মানে ট্রান্সফার হয়ে যাওয়ার রেশিও কেমন? না না, সেটা নিয়ে হয়তো আমি আপনাকে এক্সাক্ট তথ্য এটা দিতে, এক্সাক্ট তথ্য না, আভাস আমি এটুকু আমি বুঝি যে এটা আপনি, এই জন্য আমি আপনাকে আগে বললাম যে যারা বাংলাদেশের সাথে দীর্ঘদিন কাজ করেন তারা বাংলাদেশের রাজনৈতিক ওঠানামাটার পালসটুকু তারা বোঝেন, এবং সে কারণে দেখা যায় যে নির্বাচনকালীন সময়কালে বা নির্বাচনের আগে হয়তো তারা অর্ডারটা একটু স্লো করে দেন, ও পরিস্থিতি অনিশ্চয়তাটা, তারপরে যদি সাইকেলটা আবার ঠিক অবস্থায় ফিরে আসে তাহলে আবার রাইজ করেন। সুতরাং ওইটা একরকমের। কিন্তু যদি মনে করেন একজন ফরেন ইনভেস্টার নতুন যাদেরকে আমরা চাচ্ছি, যাদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে চাচ্ছি এসইজেড ইপিজেড দিয়ে, তাদের জন্য কিন্তু এই ধরনের ঘটনা ব্যাপকভাবে তাদের উপরে একটা মানসিক চাপ ফেলে। আমরা যে নতুন বাজার চাচ্ছি, এখানে আমি একটু যোগ করতে পারি কিনা, আপনি দুটো জিনিসের যোগ করবো, একটা হচ্ছে G2G'র কথা যেটা বললেন, আরেকটা হচ্ছে বললেন যে অন্য দেশে চলে যাচ্ছে কিনা। আমার নিজের অভিজ্ঞতা, ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা হচ্ছে গত 5-6 দিনে আমি নিজে জানি যে অ্যাটলিস্ট 3টা থেকে 4টা কোম্পানির কাজ ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে গেছে। নেপালে চলে যাচ্ছিল সেই কোম্পানি, তার টিম নিয়ে নেপালে যেহেতু ভিসা লাগে না, অনারেবল ভিসা, তারা নেপালে চলে গেছে, ওখানে গিয়ে বলেছে ওখানে গিয়ে আমরা কাজ করব কাজটা বাঁচানোর জন্য। সো এই ধরনের সিচুয়েশন কিন্তু G2G'র কথা যেটা বললেন খুব ইন্টারেস্টিং। আমরা কয়েক বছর ধরে বলে আসছিলাম
যে বাংলাদেশের আইটি কোম্পানিগুলো কিন্তু বেশ বড় বড় কয়েকটা প্রজেক্ট করে তারা কিন্তু এক্সপিরিয়েন্স অর্জন করেছে, বড় ডেটা সেন্টার করেছে, আপনার ড্রাইভার লাইসেন্সের মতো একটা ড্রাইভিং লাইসেন্সের মতো কাজ করেছে, আপনার ইজিপি করেছে, হজ ম্যানেজমেন্টের মতো একটা বড় কাজ বাংলাদেশের কোম্পানিগুলো করে। সো এই ধরনের কাজ কিন্তু আমরা অনুন্নত দেশগুলোতে কিন্তু আমরা অফার করতে পারি, তাদেরও কিন্তু এই ধরনের সলিউশন লাগে। সো আফ্রিকার কোনো একটা দেশের সাথে, আমি একটা ধরে নিলাম, কোনো একটা দেশের সাথে যদি একটা G2G এগ্রিমেন্ট হয় এবং বাংলাদেশ বলে যে ঠিক আছে তোমাদেরকে আমি গ্র্যান্ট দিচ্ছি, সে 100 কোটি টাকা গ্র্যান্ট দিচ্ছি, তোমাদের এই কাজটা করে দিব আমরা, কিন্তু আমাদের কোম্পানিকে দিয়ে করাতে হবে, তাহলে টাকাটা কিন্তু আমাদের এখানেই ফেরত আসবে, কিন্তু আমাদের একটা এক্সপোজার হয়ে যাবে এবং রপ্তানির একটা ইমেজ কিন্তু বাড়বে। সো এই G2G এটাকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বলে। এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য আলাদা একটা ফান্ডের কথা আমি মনে হয় কমপক্ষে 4 বা 5টা বাজেট ধরে বলে আসছি যে অ্যাটলিস্ট একটা 500 কোটি টাকার বাজেট করা হোক G2G এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। সেটা কিন্তু আমার মনে হয় কনসিডার করা উচিত। এটাকে আমাদের ইমেজকে বাঁচানোর জন্য এটা একটা বড় সাহায্য করবে। হাতেম ভাই, আপনি তো ফ্যাক্টরি নিয়ে নেপাল চলে যেতে পারবেন না আলবাজ ভাইয়ের মতো, কোনো উপায় নেই। আপনার ওয়ে কি? না, আমাদের ওইটা হচ্ছে যে আমাদেরকে তো এখানে এই পরিস্থিতিটাকে সরকার যেভাবে এখন ট্যাকেল করছে, আমরা আশাবাদী যে এটা খুব শিগগিরই একটা ভালো অবস্থানে চলে যাবে। যদিও বায়াররা বলতে চাচ্ছে যে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, কি হয় আমরা দেখি, এরপরে আমরা পিউ শিটগুলি তোমাদেরকে দিব। হ্যাঁ হাতেম ভাই, আপনারা তো মানে ওয়ার্ক অর্ডারের খোঁজ খবর রাখেন, যখন ওয়ার্ক অর্ডার আসে মানে আসলে কি ফ্লো আমাদের দিকে বেশি না ওই পূর্ব এশিয়ার দেশগুলোতে? আমি বলি, প্রথমত হলো যে এই সময়টা আমাদের পিক সময়, পরবর্তী শীতের জিনিসপত্র বানাবো আমরা, শীতের পোশাক, মানে সিজনের ক্রিসমাসের পোশাক বানাবো অনেক কিছু। তো এই পরিস্থিতিতে যখন হঠাৎ এইভাবে এক সপ্তাহ বন্ধ হয়ে যায়, তখন এটা একটা শঙ্কার জায়গা তৈরি হয়। আর আসলে কি অন্য ওখানে যাচ্ছে কিনা তার প্রমাণ হচ্ছে যে আমরা যদি দেখি আমেরিকাই বলছে তাদের প্রথম কোয়ার্টার মানে 4 মাসের প্রথম 4 মাসে তাদের দেশের রপ্তানিতে $4.38 বিলিয়ন রপ্তানি করে ভিয়েতনাম প্রথম স্থানে আছে, $4.32 বিলিয়ন রপ্তানি করে চায়না দ্বিতীয় স্থানে, আর বাংলাদেশ 2 করে তৃতীয় স্থানে আছে। অর্থাৎ যেই জায়গাটা বাংলাদেশ যাওয়ার কথা ছিল, সুযোগ ছিল, সেই জায়গাটা বাংলাদেশ না গিয়ে ভিয়েতনাম কিন্তু। কেন? আপনারা তো অনেক কমপ্লেক্স ফ্যাক্টরি কারণ হচ্ছে না এর কারণ হচ্ছে যেটা আমি অনেকদিন যাবতই বলে আসছি, আমাদের এখানে প্রথমত লিড টাইম নিয়ে একটা বড় সমস্যা। যে লিড টাইমটা আমাদের এমনিতেই তো একটা ভৌগোলিক অবস্থান কারণে আমার লিড টাইম বেশি লাগে, আমার ডিপ সি পোর্ট নাই, ফিডার ভেসেলে গিয়ে মাদার ভেসেল গিয়ে আমাদের লিড টাইম বেশি লাগে। এরপরে যেটা আমাদের এখানকার যেটা সরকারের মানে কন্ট্রোলে ছিল সেটা হচ্ছে গ্যাস সংকট। গ্যাস সংকটের কারণে দেখা গেছে এক্সিস্টিং যে অর্ডার আমাদের হাতে ছিল সেগুলো আমরা টাইমলি দিতে পারিনি গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে। ব্যাংকের চরম অসহযোগিতা, ব্যাংকের নানা রকমের মানে ধরে রাখা, আপনারা তো দীর্ঘদিনের ব্যবসায়ী, অনেক ব্যাংকের সম্পর্ক, আপনি চাইলে এলসি খুলবেন, আপনারা যদি দেখেন বর্তমানে ব্যাংকগুলি যে পরিমাণ অসহযোগিতা করছে, নানা রকমের মানে ধরে, যেমন ধরেন হঠাৎ বললো যে আপনার লিমিট শেষ হয়ে গেছে, আপনার লিমিট আসুক মানে খালি হোক, এরপরে এলসি দিব। তো যখন দেখা গেলো এইটা বলে আমার ব্যাক টু ব্যাকটা যদি 10 দিন দেরি করে, তো আমার লিড টাইম তো আরো 10 দিন খেয়ে ফেললো। আবার বললো আপনার ব্যাক টু ব্যাকের দায়টা ওভারডিউ হয়ে গেছে, এইটা তো না হওয়া পর্যন্ত আমি দিতে পারছি না। আবার পেমেন্ট আসছে দেরি হলো, ওখানে ওভারডিউ হয়ে গেছে, এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত দিতে পারছি না। এরকম নানা রকমের অজুহাতে ব্যাংকগুলি মানে এত কঠিন করে ফেলছে যে এই জায়গাগুলিকে এখন আমরা আর সহজে আমরা ঠিক করতে পারছি না। এই ব্যাংকগুলির অসহযোগিতা রয়েছে, কাস্টমসের নানা রকমের অসহযোগিতা রয়েছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের বর্তমানে এক্সপোর্ট সেক্টরটা খুব একটা ভালো নেই। এবং আপনি আসেন যে ইনভেস্টমেন্টের কথা বলছি, একটু আমরা হাতে ভাই একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির ফিরে এসে তারপর আপনার এই বাকি অংশটুকু শুনবো আমরা নিশ্চয়ই। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। দর্শক, বিরতির পর ফিরে এলাম এখন প্রকাশে, এখন অর্থনীতি আলাপ করছি আমরা। মোহাম্মদ হাতেম জি, শুনছিলাম আমরা। দেখেন যেটা আমি বলতেছিলাম, যেমন গত সপ্তাহে চিরং কাস্টম হাউস কিন্তু একটা ভালো কাজ করেছে। তারা কিন্তু মানে চেষ্টা করেছে যে কোনো উপায় হোক কিছু গুডস ডেলিভারি দেওয়া বা এক্সপোর্টের কাজকে ত্বরান্বিত করার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে এটা কিন্তু তারা করেছে। এটা যেমন আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু আবার পাশাপাশি এরকম হয় যেটা দেখা যায় যে সামান্য কিছু ইস্যু ধরে মালটাকে রপ্তানির মালটাকে আটকাই দেওয়া হলো।
এআরও লেভেলের একজন কর্মকর্তা গিয়া এটাকে আটকাই দিল। শেষ পর্যন্ত হয়তো দেখা গেল এটা নিয়ে দেন দরবার করে করে সেটাকে ইয়ে করা হইলো, অথবা দেখা গেল যে একটা মাল আসছে এটা আটকাই দেওয়া হলো। এরকমভাবে নানা রকমের সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে এগুলি করা হয়ে থাকে। হ্যাঁ, উপরের লেভেলে যখন আমরা বলি, যেমন কমিশনার, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার লেভেলে জানাইলে পরে ওনারা সহযোগিতা করেন, কিন্তু ফিল্ড লেভেলে গিয়ে সেই হ্যাঁ, সহযোগিতা কিন্তু আপনারা ফিল্ড পান লেভেলে না। এখন কয়জন কমিশনার বা জয়েন্ট কমিশনার লেভেল পর্যন্ত যেতে পারে। তো তখন দেখা যায় যে নিচের লেভেলে তাদেরকে হয় ঘুষ দিয়ে তখন উদ্ধার হয়ে আসতে হয়, আর যদি ঘুষ না দেওয়া হয়, চাহিদা মতো ঘুষটা যদি না দেওয়া হয়, তখন সেখানে ওই মালটা আটকে গেল। তো যার ফলে অনেকেই এই জায়গাটাতে সমস্যা ফেস করতে পারেন না। তো এই জায়গাগুলি যদি আমাদের, যার কারণে আমরা কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেছি। এখন আসেন আপনি যে ইনভেস্টমেন্টের কথাটায়, ইনভেস্টমেন্ট যদি আমরা আমাদের এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আমরা ডাকি, গত 1-1.5-2 মাসে চায়নার অনেকগুলি ডেলিগেশন আমাদের এখানে আসছে, আমাদের সাথে মিটিং করেছে। আমরা নানাভাবে তাদেরকে এখানে ইনভেস্ট করার জন্য আকৃষ্ট করেছি। গত সেপ্টেম্বরে একবার, জুনে একবার আমি এবং ফারুক হাসান সহ আমরা একটা টিম চায়নাতে গিয়েছিলাম। তাদেরকে এখানে আসার জন্য আমরা আহ্বান জানিয়েছি, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে আসছে। তো আমরা না হয় বললাম না যে কাস্টমসের এত সমস্যা, এই বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এগুলি আমরা না হয় তাদেরকে বললাম না। বাট কিছু চাইনিজ তো এখানে আসে ব্যবসা করে, এরা যখন তাদের সাথে মিট করে তারা তো এই কথাগুলো তখন এই কথা যখন শুনবে যে প্রতিনিয়ত কাস্টমসে নানা রকমের হয়রানির শিকার হচ্ছে, মানে আমাদের গ্যাস নাই, তখন আর বিনিয়োগ করতে কেউ মানে একটু মজেম ভাই শুনি, তারা তো পলিসি নিয়ে কাজ করেন। মজেম ভাই, অনেক তো সুপারিশ দেন আপনারা এই প্রসঙ্গে, কিভাবে? আর আমাদের ক্ষেত্রে যদি বলেন, আমরা তো এখন আইসিইউতে আছি, আমরা তো আর নতুন করে ইনভেস্টমেন্টের চিন্তা করার আমাদের সুযোগই নেই, মানে ওই মানসিকতাই নেই। মজেম ভাই, আমরা তো মানে শুনি যে আমরা তো অনেক কমপ্লায়েন্স ফ্যাক্টরি করলাম, আমরা বিশ্বমানের অনেক ধরনের আরএমজি ফ্যাক্টরি করলাম, আপনারা পরামর্শ দিয়ে থাকেন। আমরা তো বলি আমরা যে আমরা আরো বেশি নতুন বাজার খুঁজবো পোশাকের জন্য, রপ্তানি এক্সপোর্ট বাস্কেটটাকে বড় করব, অনেক ধরনের পলিসি আপনারা সুপারিশ দিয়ে থাকেন। সেগুলো আমলে নেওয়া হয় কতটা, বা আমলের না নেওয়ার পিছনে কি কারণ কাজ করে? কখনো এটা আপনারা খতিয়ে দেখেছেন কিনা সিপিডি থেকে? না, আমরা ওইভাবে খতিয়ে দেখিনি। তবে যেটা হাতেম ভাই যতটা মানে প্রেসারের কথা বলছেন, আইসিইউর কথা, আমার মনে হয় না গার্মেন্টস কাট এতটা আইসিইউর মধ্যে আছে। একটু আপত্তি আছে। চাপের ভিতরে নো মুয়াজ্জেম ভাই, আপনারা জানেন না, আপনারা সত্য ঘটনাটা জানার চেষ্টা করেন না, জানেন না, এই জন্য এটা আমরা দুঃখিত। কারণ আমি জানি আমাদের সেক্টরের মজেম ভাই তো বিভিন্ন উনি এই কথা বলতে পারেন না, কারণ আমি জানি আমার সেক্টরের লোকজনের অবস্থা কি। প্রতিদিন কত লোকের হাহাকার আমাকে শুনতে হয় এজ এ এক্সিকিউটিভ প্রেসিডেন্ট অফ বিকিম, এটা আমি জানি, ওনারা জানেন না। হাতেম ভাই, আমি তো ওভারঅল এক্সপোর্ট দেখে তো বোঝার চেষ্টা করি। ওভারঅল এক্সপোর্ট তো এটা ফলস রিপোর্ট এতদিন দিয়েছে, এটা তো এখন প্রমাণিত হয়েছে। আমি তো গত 1.5-2 বছর যাবত বলেছি যে ইপিবি যে তথ্য দিচ্ছে এটা সঠিক নয়, এটা সঠিক চিত্র নয়, এবং এই সঠিক চিত্র না হতেই আমাদের যে পলিসি হয়েছে, পলিসিগুলো রং হয়েছে এই 1.5-2 বছর যাবত, যার ফল আমাদেরকে এখন ভোগ করতে হচ্ছে, যার ফল এখন আমাদের এক্সপোর্ট ডিক্লাইনিং, এবং আমরা বিশ্বে এখন মজেম ভাইয়ের কাছ থেকে শুনি বরং যে মজেম ভাই আপনারা যখন হিসাব করেন। না মজেম ভাই এরকম কথা বলেছেন, এটার আমি প্রতিবাদ জানাচ্ছি। ওনারা সঠিক তথ্য তুলে ধরেন না। আচ্ছা, আমরা শুনি তার কাছ থেকে। মজেম ভাই, আপনারা যখন হিসাব করেন তখন কার তথ্য দিয়ে হিসাব করেন? মূলত আমরা দুটো তথ্যই নেই, ইপিবি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, দুটো তথ্যই নেই। এবং যেটা বলা হচ্ছে যে আসলে এক্সপোর্টের পরিমাণ হয়নি, কিছু সমস্যা তো আছেই, কিন্তু তারপরে আমার মনে হয় যে এক্সপোর্টের একটা বড় অংশ, যেটা হাতেম ভাইরা বলে থাকে 4-5% আসলেও বাইরে যাওয়ার পরে সেগুলো ডিসকাউন্টে বিক্রি করতে হয়, টাইমলি সেগুলো শিপমেন্ট হয় না, সেই সমস্ত সমস্যা হয়। কিন্তু একটা অংশ রিপ্যাট্রিয়েট হয় না, এবং সেই সমস্যাটা আছে আমাদের এখানে, যে পরিমাণ এক্সপোর্ট হয় সেই পরিমাণ রিপ্যাট্রিয়েট হচ্ছে না, সেটা তারাও এগ্রি করেছেন, এবং আমি ওই ডাটা থেকে সেটাও আমি দেখার চেষ্টা করি। এই তথ্যটাও ভুল, বাংলাদেশ ব্যাংক এটা প্রমাণ করেছে এই তথ্যটা ভুল। কারণ বাংলাদেশ ব্যাংক বলেছে এর আগে যে $12 বিলিয়ন একসময় আমরা শুনেছি, $9 বিলিয়ন এক্সপোর্ট প্রসিড বাংলাদেশে আসে নাই, কিন্তু এখন যখন বাংলাদেশ ব্যাংক এখন ফিগার দিল
যে 33 বিলিয়ন, মানে যেখানে 46 বিলিয়ন ইপিবি বলছে সেখানে 33 বিলিয়ন রপ্তানি, 14 বিলিয়ন 15 বিলিয়নের যখন একটা 13 বিলিয়নের যখন একটা গ্যাপ তৈরি হলো, তাহলে ওই 12 বিলিয়ন প্রসিড আনে নাই, এই তথ্যও কিন্তু সেখানে আর থাকে না। আচ্ছা, মজা ভাই শুনি আমরা একটু। মজা ভাই, একটা প্রশ্নও করি আপনাকে। এই যে ইপিজেড গুলোতে যখন পণ্য তৈরি হয় সেখানে যে কাঁচামাল ঢোকে সেটা যদি লোকাল মার্কেটে আসে, এই হিসাবায়নের ওই প্রক্রিয়াগুলো সমস্যাগুলো ঠিক আছে, ওই সমস্যাগুলো ডাবল কাউন্টিং এর সমস্যা, মিস রিপোর্টিং এর সমস্যা, সেটা ঠিক আছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে এই পুরোটাই এক্সপোর্ট হয়নি, এই কথাটা ঠিক না। এক্সপোর্ট আসলে বেশ বড় পরিমাণই হয়, কিন্তু একটা অংশ রিপ্যাট্রিয়েট হয় না আমাদের এখানে, সেটা আমরাও বুঝি যে রিপ্যাট্রিয়েট যে হয় না এখানে, এবং একটা অংশ যে বাইরে থেকে যায় সেটাও আমরা টের পাই যখন দেখি যে এখানকার বাইরে কেউ যখন অফিস খুলছেন, অফিস চালাচ্ছেন, বা বিভিন্নভাবে সেখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চলছে, নামে বেনামে, সেটা তাহলে কিভাবে গেল সেটার প্রশ্ন আসে। তো সেখান থেকেই বোঝা যায় যে হয়। আর ওই পরিমাণ এক্সপোর্টের এগেনস্টে তো আমি কাঁচামাল আমদানি করছি, এবং সেটার কাঁচামালের হিসেবটাও যদি আমি কনসিডার করি তাহলে তো আমি বুঝতে পারি যে হ্যাঁ কী পরিমাণ আসলে আমার যে ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশন কনসিডার করে যদি করি তাহলে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার কী পরিমাণ এক্সপোর্ট হওয়ার কথা। সুতরাং এটা যে হচ্ছে না তা না, একটা অংশ হিসেবের গরমিল রয়েছে সেটা তো আমরা বুঝি, কিন্তু একটা অংশ ফেরত আসছে না, এবং সেটার ক্ষেত্রে এলসির সমস্যা রয়েছে, সময় লাগছে, অনেক দেরিতে আসছে, এরকম ধরনের সমস্যা রয়েছে। ফলে এলসি টু এলসি যদি সেন্ট্রাল ব্যাংক যদি চেক করে দেখে তাহলে দে উইল গেট দ্য, হ্যাঁ, প্রত্যেকটা কেস টু কেস আসলে চেক করা উচিত সেন্ট্রাল ব্যাংকের, যে যেটা ওপেনিং হচ্ছে এবং সেটা কখন সেটেল হচ্ছে বা সেটেল হচ্ছে কিনা সেটা তার চেক করা দরকার। দুর্ভাগ্যবশত এই ধরনের হিউজ ডাটা, এটা খুব সহজ কাজ না, এটা একটা হিউজ ডাটা, এটা করতেও ঝামেলা হবে, কিন্তু সেটা করা উচিত বলে আমরা মনে করি। তো সেটা হচ্ছে ডাটা সংক্রান্ত বিষয়, যেটা ফলে পুরোটাই এক্সপোর্ট হয়নি এবং এক্সপোর্টটা একেবারে কমে 33 বিলিয়ন, এই কথাটার সাথে আমি অ্যাগ্রি করি না। আমার কাছে মনে হয় যে হ্যাঁ এই জায়গাটাতে এখনো ডাটার ক্ষেত্রে একটা বড় রকমের চ্যালেঞ্জ রয়েছে, সেটা অ্যাড্রেস করার ক্ষেত্রে ইপিবিরও একটা দায়িত্ব রয়েছে এবং একই সাথে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব রয়েছে, কেননা যেহেতু ব্যাংকের ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা ইপিবি যে তথ্যটা দেয় সেটা হচ্ছে শিপমেন্টের তথ্য, আর ব্যাংক যে তথ্যটা দেয় সেটা হচ্ছে রিয়েলাইজেশনের তথ্য। সুতরাং এই দুটোর ভিতরে ম্যাচ করবে না, এটা ঠিক আছে, কিন্তু এই পরিমাণ গ্যাপ থাকবে সেটাও আসলে ঠিক না। সে কারণে আমি বলছি যে এটা বোঝা যাবে তখনই যখন এলসি টু এলসি আসলে সবগুলো ভেরিফাই করা হবে। সেটা আমরা করার জন্য সেই ধরনের সফিস্টিকেটেড সফটওয়্যার সিস্টেম থাকা দরকার, সেটা হওয়া দরকার বলে আমরা মনে করি। কিন্তু আপনি যে এই প্রসঙ্গের ক্ষেত্রে যেটা আপনি এখন যেটা তুলেছেন, যে এই প্রসঙ্গের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এক্সিস্টিং আমরা যদি আসলেও রপ্তানি বাড়াতে চাই বা ইনভেস্টমেন্টকে যদি অ্যাট্রাক্ট করতে চাই এরকম সময়কালে, তাহলে আপনাকে এখন যেটা দেখতে হবে যে আমাদের এক্সিস্টিং যে সমস্ত এই সমস্যাটার আগে থেকে কিছু চ্যালেঞ্জ চলছিল, সেই চ্যালেঞ্জগুলোকে আমরা কিন্তু এখন পর্যন্ত আসলে বড়ভাবে অ্যাড্রেস করতে পারছি না। যেমন একটা হচ্ছে যেমন আসলে জ্বালানির সংকট শুনবো, জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত শুনবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে এসে আলমাজ ভাইয়ের কাছে ফিরবো, তারপর আপনার কাছে চ্যালেঞ্জগুলো জানবো। একটি বিরতির সময় হয়েছে, ফিরছি আবারও। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে আলাপ করছি, এখন অর্থনীতি নিয়ে আলাপে ফিরছি। সৈয়দ আলমাজ কবির আপনার কাছে, সেটা হচ্ছে মানে আমরা দেখলাম যে একযোগে সব আসলে কানেকশন বন্ধ হয়ে গেল, যোগাযোগ বন্ধ হয়ে গেল, যে কারণে আমাদের পোর্টগুলোতে আসলে আমরা পণ্য খালাস করতে পারলাম না। আমাদের যে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম রয়েছে যেখান থেকে কোনো কিছুই করতে পারলাম না, ব্যাংক চলছে না, হ্যাঁ, সেটা মানে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, যেমন ব্যাংকের জায়গাগুলো ছিল, লেনদেনের জায়গাগুলো বন্ধ হয়ে গেল। এটি মানে সমগ্রটা পুরোটা একবারে বন্ধ না করে পার্টিকুলার জায়গাগুলোতে বন্ধ করা বা পার্টিকুলার জায়গাগুলোতে চালু রাখা সম্ভব ছিল কিনা? অবশ্যই সম্ভব, আপনি সিলেক্টিভলি কিন্তু করতেই পারেন। এখনো যখন আমাদের ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট যখন শুরু করা হলো, তখন কিন্তু সব এলাকায় শুরু হয়নি, আমরা কিন্তু এলাকা ভিত্তিক শুরু করেছি। এগুলো কিন্তু করা যায়, আপনি ইনস্টিটিউশন ভিত্তিক করতে পারেন, এখানে একেবারে আইপি অ্যাড্রেস ধরে করতে পারেন, যে মানে সব জায়গায় হয়তো বন্ধ কিন্তু ওই একটা পার্টিকুলার ব্যাংক বা একটা পার্টিকুলার অর্গানাইজেশন চলবে, এগুলো কিন্তু করা যায়। যেমন এই বুথগুলোতে আমরা দেখলাম যে হ্যাঁ, সবই করা যায়। সো এগুলো আমার মনে হয় এই ধরনের হঠাৎ করে কোনো নিজার্ক রিয়াকশন না করে একটু কনসিকুয়েন্স চিন্তা করে কিন্তু একটা স্ট্র্যাটেজিক একটা ব্যবস্থাপনা নেওয়া যেত। আমার মনে হয় সেখানে একটা অভাব ছিল। কিন্তু আমি যেটা আরেকটা জিনিস সাজেস্ট করতে চাই সেটা হচ্ছে যে আমাদের ভবিষ্যতে যাতে এই যে বারবার বলছি যে ইমেজ সংকট, আস্থাহীনতা, এইটাকে কাটিয়ে ওঠার জন্য এবং আমাদের পৃথিবীকে দেখানোর জন্য
আমরা আগে যেটা করেছিলাম যে আমাদের একটা সাবমেরিন কেবল ছিল, আমরা পরে আরেকটা আনলাম এবং টেরেস্ট্রিয়ালও আনলাম। তাতে কিন্তু আমাদের কনফিডেন্সটা আমরা দিতে পেরেছিলাম বায়ারদেরকে যে আমাদের দেখো রিডান্ডেন্সি আছে। সো এখন যেটা করতে পারি আমরা, স্টারলিংক ওয়েল আমাদের স্টারলিংকে যাওয়ার দরকার নাই, বিকজ স্টারলিংকের উপরে গভর্নমেন্টের কোনো ইয়ে থাকবে না, কন্ট্রোল থাকবে না। আমাদের যে নিজস্ব যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে সেটা ব্যবহার করে যদি আমাদেরকে ভিস্যাটের পারমিশন দেওয়া হয়, এবং আজকাল কিন্তু পোর্টেবল ভিস্যাট পাওয়া যায়, আপনি যেখানে সেখানে নিয়ে কিন্তু সেটা বসিয়ে আপনি করতে পারবেন, মানে যোগাযোগ করতে পারবেন ইন্টারনেটের সাথে। সো আমার মনে হয় এই পারমিশনটা কিন্তু দিয়ে দেওয়া উচিত, এটা ওপেন করে দেওয়া উচিত। অবশ্যই পারমিশন নিয়ে করতে হবে বিটিআরসির, কিন্তু এটাকে উৎসাহিত করা উচিত যে এইরকম যদি কোনো রকম দুর্যোগ ঘটে, প্রাকৃতিক দুর্যোগও হতে পারে, তখন যাতে অ্যাটলিস্ট আমরা এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ মেনটেন করতে পারি। আমার মনে হয় এটা কিন্তু চিন্তা করা দরকার। আর আপনি যেটা বলছিলেন যে পোর্টগুলো, আমাদের এগুলোর জন্য কিন্তু আমাদের নিজস্ব দেশের মধ্যে একটা ইন্ট্রানেট আমাদের অলরেডি একটা আছে। আমাদের এখানে বিডিআইএক্স আছে, বিভিন্ন নেক্স আছে, আমাদের এক্সচেঞ্জ ইয়েগুলো, প্রত্যেকটা আইএসপির সাথে প্রত্যেকটা মানে পয়েন্ট থেকে পয়েন্ট, মানে বাইরে ঘুরে আসতে হয় না, দেশের মধ্যেই ট্রাফিক কিন্তু ঘোরাফেরা করে। ওইটাকে যদি আমরা একটুখানি ঠিকভাবে ডিজাইন করতে পারি, তাহলে দেখা যাবে যে অ্যাটলিস্ট ইন্টারনাল কমিউনিকেশনটা কিন্তু, আমার যেমন মনে করেন ব্যাংকিং অপারেশনস, এই যে মানুষ যে বিকাশ করতে পারছে না, গ্যাসের বিল দিতে পারছে না, বিদ্যুতের বিল দিতে পারছে না, এগুলো তখন আর কোনো সমস্যা হতো না। সো আমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা এখনই করা দরকার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেটা সেন্টারের আরেকটু ইয়ে করা, ডাইভার্সিফিকেশন করা, শুধু একটা জায়গায় না রেখে এইখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে টিয়ার 3 টিয়ার 4 ডেটা সেন্টারগুলো ব্যবহার করে মতো করে রাখা, যেন মানে শুধু সেকেন্ডারি টারশিয়ারি বলে যেন আমরা ব্যাকআপ দিয়ে অটোমেটিক্যালি একটা জায়গায় প্রবলেম হলে যাতে আরেকটা জায়গা থেকে অটোমেটিক্যালি ফাংশন করা শুরু করে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এই জায়গাটা বলতে চাচ্ছি, মজেম যেটা বলতেছিলেন যে আসে না, হ্যাঁ কিছু একটা পরিমাণ, সেটা খুবই নগণ্য। কীরকম নগণ্য? 5% পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে অ্যালাউড, যদি প্রসিড না আসে সেটা অ্যালাউড 5% পর্যন্ত। এখন যদি এর চেয়ে বেশি যদি কোনো পেমেন্ট কারণ না আসে, 120 ডেজের মধ্যে যদি প্রসিড না আসে, তাহলে যেদিন লাস্ট ডেট থাকবে ওই দিন রাত 12টার পর থেকে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে ওই কোম্পানির নামটা রেড মার্কে চলে যাবে। তো রেড মার্কে চলে গেলে পরদিন থেকে কোনো ব্যাংক ওই কোম্পানিকে কোনো রকমের ফ্যাসিলিটি দিতে পারবে না, ইভেন তার এক্সপোর্টের মানে ডকুমেন্টস পারচেস করতে পারবে না, তাকে ফার্দার ব্যাক টু ব্যাক দিতে পারবে, কিচ্ছু করতে পারবে না। তাহলে তো যারা এত প্রসিড আনলো না, তাহলে তাদের কার্যক্রমটা চলছে কি করে? এটা একটা প্রশ্ন। দুই নাম্বার হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে একটা ডিসকাউন্ট কমিটি আছে ফ্রম সিন্স 2003। আমি ওই কমিটির 2003 সাল থেকে মেম্বার, এখন আমি মেম্বার ওই কমিটিতে। সেখানে কোনো এক্সপোর্ট প্রসিড যদি কোনো কারণে না আসে, যৌক্তিক যদি কারণ থাকে, তাহলে সেইটাকে সেখান থেকে ওয়েবার নেওয়া বা ডিসকাউন্ট অ্যাপ্রুভ করার বিধান রয়েছে। তৃতীয়ত হলো বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টে মনে করেন আমার প্রসিডটা যথাসময় আসতো না, তাহলে ওখানে নিয়ম হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এটাকে টাইম এক্সটেনশন করে নেওয়া। এর বাইরে কিন্তু এক্সপোর্ট প্রসিড না আসার কোনো, তাহলে মজ্জেম ভাই বলুক যে তাহলে এই যে এক্সপোর্ট প্রসিড আসলো না তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কি পদক্ষেপ নিল? এবং মজ্জেম ভাই আরেকটা একটু আপনি বলেন, সেটা হচ্ছে যে আমাদের ব্যাপারে আইটি ইন্ডাস্ট্রিতে কিন্তু জিনিসটা পুরো উল্টো। এইখানে কিন্তু ইপিবি এবং বাংলাদেশ ব্যাংক যেই ডেটাটা দেয়, আমরা কিন্তু এর অ্যাটলিস্ট 4 গুণ থেকে 5 গুণ আমরা বলি যে আরো বেশি এক্সপোর্ট হয়। সো এটাও আপনি একটু মন্তব্য করতে পারেন যে এইখানে যে একটা অ্যানোমালি। একটা পয়েন্ট দিয়ে দিই যে এক্সপোর্ট, ভুলে গেলাম এটা, ঠিক আছে মজ্জেম ভাই। হ্যাঁ জবাবগুলো নেই মজ্জেম ভাই। একই সাথে দেখতে পাচ্ছেন যে আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও উল্টোটা হচ্ছে, যে রিপোর্ট হচ্ছে সেটাও আসলে আন্ডার রিপোর্টিং হচ্ছে। আর এখানে আমরা যেটা ইপিবির ক্ষেত্রে যেটা হাতেম ভাইরা ক্লেম করছেন, যেটা ওভার স্টেটমেন্ট হচ্ছে, ওভার রিপোর্টিং হচ্ছে। এক্ষেত্রে যেটা আমাদের নজর রাখা দরকার সেটা হচ্ছে যে আমাদের সব ক্ষেত্রে এই ধরনের বিজনেস ডিলসগুলো কিন্তু এলসির মাধ্যমে হয় না। এখন ইনক্রিজিংলি আমাদের এলসির ব্যবহার কমে গেছে, যেহেতু আমাদের ট্রাস্ট বেড়েছে, ওভার টাইম আমাদের কনফিডেন্স বেড়েছে ঈদের বায়ারদের সাথে, এখন কিন্তু ডাইরেক্ট কন্ট্রাক্টে হয়। এখন সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই এলসির এই নিয়মটা তাদের জন্য আসলে প্রযোজ্য হবে না, যেটা এলসি টু এলসির ক্ষেত্রে, যেহেতু আমাদের ইনক্রিজিংলি একটা বড় অংশ এখন আমাদের ডাইরেক্ট পারচেস কন্ট্রাক্টের মাধ্যমে হয়। সুতরাং সেই জন্যই বলার বিষয়টা যে আমি এখনও বলছি যে হ্যাঁ পুরোটা যে অ্যানোমেলি তা পুরোটা যে বাইরে থাকছে তা না, একটা অ্যানোমেলি আছে, সেটা তো রিপোর্ট হয়েছেই
SEZ এ EPZ এর মাধ্যমে যেটা ডাবল কাউন্টিং এগুলো হচ্ছে, কারণ ইপিবি তো সে সেগুলো রিপোর্ট করছে, যেগুলো তার কাছে যাচ্ছে সেগুলো তো সে রিপোর্ট করছে। সুতরাং সেই জায়গাটাই আমি দেখতে বলছি যে ইপিবি যেটা রিপোর্ট করছে এবং সেটা এই যেটা এই যে 180 ডেজ বা কোনো ক্ষেত্রে এটাকে আবার ডেফার করা আছে সম্ভবত ঈদ সময়। না না কি বলে একটু সংশোধন করি। আপনি বলেন যে এলসির মাধ্যমে যেটা যায় সেটা কন্ট্রাক্টে যেটা যায় সেটা হিসাবে আসে না, বিষয়টা এরকম না। বাংলাদেশ থেকে $1 যদি এক্সপোর্ট হয় EXP ফর্ম ফিল আপ করে বাংলাদেশ ব্যাংকে আপলোড দিয়ে ওইটা এক্সপোর্ট করতে হয় এবং সাথে সাথে ওইটার ফিগার ওখানে চলে যায়। এবার এটা সেলস কন্ট্রাক্ট হোক, এলসিতে হোক, কোনো কন্ট্রাক্ট ছাড়া হোক, যেভাবেই হোক, সেইখানেই প্রশ্নটি যে EXP ফর্ম ফিল আপ করে যেহেতু হচ্ছে এবং সেই ডাটাটাই কিন্তু আমার ইপিবির মাধ্যমে সেটা রিপোর্ট হচ্ছে, কারণ না ইপিবির মাধ্যমে সেটা হয় না, ইপিবির কাছে যাচ্ছে সেটা। নো, ইপিবি SI কোডাটা হচ্ছে শিপিং বিল থেকে যেটা এনবিআর এর সিস্টেমে আপলোড হচ্ছে সেটা ইপিবি সেখান থেকে নিচ্ছে। আচ্ছা, আলোচনা মনে হয় আরো একদিন আমাদের করতে হবে। আমার মূল বিষয়টা হচ্ছে যে আমাদের রিপোর্টিং এ হয়তো চ্যালেঞ্জ রয়েছে এবং টাইমের ডিসপ্যারিটির কারণে হয়তো কিছু অ্যানোমালি রয়েছে, কিন্তু এই সমস্যাটা তো ঐতিহাসিকভাবেই আমাদের এখানে রয়েছে যে আমাদের এখানে যে পরিমাণ আসলে এক্সপোর্ট হচ্ছে তার অনেকটাই আমাদের এখানে ঠিকমতো ফেরত আসছে না এবং সেই চ্যালেঞ্জটা এখনো রয়েছে। হ্যাঁ, সেটা তো আমরা বিভিন্নভাবে আইটি ইন্ডাস্ট্রিতে আবার আইটি ইন্ডাস্ট্রি কোনো উল্টো কাঁচামাল কিন্তু আনতে হচ্ছে না, এটা সব তো মেধা। সো আপনি যে ওই হিসাবটা কাউন্টার ব্যালেন্স করতে পারছেন। আলোচনাটি চলা থাক, নিশ্চয়ই আরেকদিন আলাপের সুযোগ হবে। অসংখ্য ধন্যবাদ মোয়াজ্জেম ভাই, হাতেম ভাই, এবং একটা পয়েন্ট আমি একেবারেই সময় নেই, একটা পয়েন্ট অ্যাড করে দিই। মোয়াজ্জেম ভাইকে আমি অনুরোধ করব যে আমাদের ইন্ডাস্ট্রি যে ভালো নেই, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আপনারা আসেন, নিশ্চয়ই তাদের সেই গবেষণা সেই বিষয়টি আসবে। হাতেম ভাই, শেষ করতে হচ্ছে আজকে এখন প্রকাশ। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।